সকাল প্রায় 9:30। আদিয়ান বিছানায় শুয়ে বিভোর ঘুমে মগ্ন। জানালা দিয়ে রোদের মৃত আলো রুমে প্রবেশ করে। হঠাৎ করে বিকট শব্দে আদিয়ানের ফোন বেজে উঠল। প্রায় 2 থেকে 3 বার রিং হয়। ঘুমের মধ্যে ফোনের আওয়াজ শোনায় আদিয়ান বেশ বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তাকায়। কাঁধের বাঁ পাশে টেবিলের উপর রাখা ফোন হাতে নেয়, নাম্বার না দেখে রিসিভ করে, তার কানে ধরে। এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠে, হ্যালো, কে বলছেন? আদিয়ানের ফোনে কল দেওয়া মানুষটা অন্য কেউ না, তার বোন সৃষ্টি। আদিয়ান আমেরিকায় চলে আসার পর সৃষ্টি সহ বাড়ির সকলের সাথে তার এখন কথা হয়। তালুকদার বাড়ির সকলের খোঁজ খবর এখন আদিয়ান রাখে। শালীন বেগমের সাথে দিনের নির্দিষ্ট কিছু সময় কথা বলে সে, কিন্তু ব্যস্ততার জন্য হয়তো পরিবারের মানুষজনকে খুব বেশি সময় দিতে পারে না। তবে সৃষ্টি মাঝে মধ্যে তাকে ফোন করে, কথা বলে। সৃষ্টি বলে, ভাইয়া, সকাল 9টা বাজে আর তুমি এখন ঘুম থেকে ওঠোনি? আজ কি হাসপাতালে যাবে না তুমি? লেট হয়ে যাবে তো। ফোনের ওপাশ থেকে বোনের মিষ্টি কণ্ঠস্বর শুনে আদিয়ানের মুখে থাকা বিরক্তির ছাপ দূর হয়ে যায়। তবে আদিয়ান সাধারণ খুব সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু কারান আর আবিহার বিয়ে, রাতেতে দেরি করে ঘুমাতে যাওয়া সহ বিভিন্ন কারণে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আদিয়ান ফোন হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আদিয়ান বলে, সৃষ্টি বোন আমার, তুই কেমন আছিস? আদিয়ানের কণ্ঠে বোন শব্দটা শুনে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সে একটু মন খারাপ করে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু ভাইয়া, তোমাকে অনেক মিস করছি। তুমি কবে আসবে বাংলাদেশে? সৃষ্টি মন খারাপ করা কণ্ঠ শুনে আদিয়ান হেসে উঠে বলে উঠে, মন খারাপ করিস না বোন, আমিও বাসার সকলে অনেক মিস করছি। খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবো আমি। সত্যি আসবে ভাইয়া? আসবো। আচ্ছা, আম্মু কোথায়? আম্মু সকালের রান্না শেষ করে এখন হয়তো চাচির সাথে বসে টিভি দেখছে। তুমি কি আম্মুর সাথে কথা বলবে? ডাক দিব আম্মুকে? না থাক, আম্মুর সাথে পরে কথা বলে নিব। আচ্ছা, আব্বু কোথায়? বাসায় না দোকানে? আব্বু সকালে নাস্তা খেয়ে দোকানে চলে গেছে। জামাল সাহেব দোকানে চলে গেছে কথাটা শুনে আদিয়ান মন খারাপ হয়ে যায়। সে আশা করেছিল আজ তার বাবার সাথে কথা বলবে। তবে আদিয়ান স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, ও, তুই কি আজ ভার্সিটিতে যাবি না? সৃষ্টি, না ভাইয়া, ভার্সিটিতে যাব না। আজ বিকেলে মালিহা আপুর এনগেজমেন্ট, বাড়ির সকলে মিলে আমরা অনুষ্ঠানে যাব। আদিয়ান সৃষ্টির সব কথা শুনেনি, তার কানে শুধু মালিহা নাম ভেসে উঠে। মালিহা তো সেই মেয়ে যার সাথে আদিয়ানের 9 বছর আগে বিয়ে হয়েছিল। ডিভোর্স পেপারে মালিহা নাম করে সাইন করা হয়েছিল। কিন্তু মালিহার বিয়ে মানে? আদিয়ান সৃষ্টিকে প্রশ্ন করে, মালিহার বিয়ে মানে? বাড়ির সকলে কি মালিহার এনগেজমেন্ট যাচ্ছে? মেঘের আসল নাম যে মালিহা। সৃষ্টি হয়তো এই কথাটা মনে ছিল না। আদিয়ান আর মেঘের ডিভোর্সের ঘটনা হয়েছিল প্রায় 1-1.5 বছর আগে। এত পুরনো কথা সৃষ্টির মনে নেই। তাছাড়া মেঘকে সকলে মেঘ বলে ডাকে। মালিহা যে মেঘের অন্য নাম তা সৃষ্টি খেয়াল ছিল না। সৃষ্টি মনে করে আদিয়ান হয়তো তার আত্মীয় মেয়ে মালিহার কথা জিজ্ঞেস করছে। সৃষ্টি বলে, মালিহা আপুর এনগেজমেন্ট আজ বিকেলে, বাড়ির প্রত্যেকে এই অনুষ্ঠানে যাবে। আদিয়ান পুনরায় প্রশ্ন করে উঠে, মালিহার বিয়ে কবে হবে? এনগেজমেন্ট পর? না, আজ বিকেলে এনগেজমেন্ট আর 1 মাস পর বিয়ে। কিন্তু ভাইয়া, তুমি হঠাৎ মালিহা আপুর কথা কেন জিজ্ঞেস করছো? সৃষ্টির করা প্রশ্ন আদিয়ান এড়িয়ে যায়। এরপর পরিবার সহ অন্যান্য বিষয়ে খুঁটিনাটি কথা বলে। ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন রেখে দেয়। সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদিয়ান ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। সৃষ্টির বলা কথাটা
তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মালিহার কি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? অবশ্য আদিয়ান জামান সাহেবের রাগ জেদের পরিমাণ খুব ভালো করে জানে। আদিয়ান মালিহাকে ছেড়ে আমেরিকা চলে এসেছে প্রায় ৯ বছর, তার খোঁজ খবর নাই। হয়তো আদিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মালিহার আবার নতুন করে বিয়ে দিচ্ছেন উনি। কিন্তু মালিহার বিয়ের কথা শুনে আদিয়ানের কষ্ট হচ্ছে না। মনের গহীনে কোন অনুভূতি তৈরি হয় না। যাকে জীবনে একবারও দেখিনি তাকে হারিয়ে ফেলার ভয় কি সত্যি মানুষের মনে জন্মে? তবে মালিহার বিয়ের কথা শুনে আদিয়ান দুঃখ না বরং খুশি হয়েছে। মা বাবা মারা এক অনাথ মেয়ের সঙ্গে আদিয়ান অনেক অন্যায় করেছে, কিন্তু সত্যি কি শব্দ শুধুমাত্র তার? জোর করে বিয়ে করা যায়, বাধ্য হয়ে কবুল বলা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া কি সংসার করা যায়? যে পুরুষ জানে যে তার ওয়াইফকে যোগ্য ভালোবাসার সম্মান দিতে পারবে না, তবুও কি তার সাথে সংসার করা উচিত কাজ হবে? অতীতে যদি আদিয়ান বিয়ের রাতে বাংলাদেশে ছেড়ে আমেরিকা না আসতো, তবে হয়তো তার আর মালিহার এখন সুখের সংসার হতো, ২-৩টা সন্তানও থাকতো। দীর্ঘ ৯ বছর সংসার করার পর হয়তো মালিহার প্রতি আদিয়ানের মায়া জন্মাতো। অনাথ মেয়ের দুঃখ দেখে তার হয়তো মন গলে যেত, কিন্তু দয়া তো ভিখারির উপর আসে, বউয়ের প্রতি না। বউকে সম্মান, মর্যাদা, বিশ্বাস, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। কিন্তু আদিয়ান কি মালিহাকে ভালোবাসতে পারত? আজ যার বিয়ের কথা শুনে আদিয়ানের বিন্দু মাত্র কষ্ট অনুভব হচ্ছে না, যাকে হারিয়ে ফেলার ভয় আদিয়ান অনুভব করছে না, তার প্রতি কি সত্যি তার কখনো ভালোবাসা অনুভব হতো? আদিয়ানের কাছে তার প্রশ্নের উত্তর নেই, তবে সে চায় মালিহা সুখে থাকুক। যে ভালোবাসা, সম্মান আদিয়ান তাকে দিতে পারেনি, তা হয়তো অন্য একজন দিবে। তাকে বউ হিসেবে গ্রহণ করে নিবে। প্রতিটা মেয়ের জীবনে স্বামী সংসার নিয়ে একটা স্বপ্ন থাকে। হয়তো আদিয়ান মালিহার স্বপ্ন সত্যি করার মতো সক্ষম ছিল না। তার দ্বারা মালিহাকে ভালোবাসা কখনো সম্ভব হতো না। অবশেষে মালিহা সুখে থাকুক, এটাই তার কাম্য। আদিয়ান হয়তো মালিহার জীবনে ঘৃণিত এক পুরুষ হয়ে থেকে যাবে, যে বিয়ের পর বউ রেখে আমেরিকা চলে এসেছে। কিছু মানুষের কাছে গিয়ে ধীরে ধীরে তার চোখের ঘৃণার পাত্র হওয়ার চেয়ে তার থেকে দূরে গিয়ে নিষ্ঠুর হয়ে তার ঘৃণা সহ্য করা উত্তম। কিন্তু মালিহা আর আদিয়ানের ডিভোর্স হয়নি এখনো। আদিয়ান মৌলিক তালাকও দেয়নি মালিহাকে। শরীয়ত অনুসারে বা আইনি বৈধতায় মালিহা এখন আদিয়ানের স্ত্রী। ১.৫ বছর আগে আদিয়ান ডিভোর্স পেপারে সাইন করতে পারেনি। তার আগেই শালীন বেগমের হাতের ছোঁয়া লেগে ভুলবশত পানির গ্লাস কাগজে পড়ে যায়, যার ফলে কাগজ সম্পূর্ণ ভিজে যায়। যতক্ষণ না আদিয়ান ডিভোর্স পেপারে সাইন করবে, ততক্ষণ মালিহা তার বৈধ স্ত্রী। আদিয়ানের কাছে হয়তো এই বিয়ে মিথ্যা, কিন্তু সে মালিহার জন্য কবুল বলেছে, তা মিথ্যা না। একজনের সাথে তালাক হওয়া না অবধি অন্য কারোর সাথে বিয়ে হওয়া উচিত নয়। সমাজ, আইন, ধর্ম সব দিক দিয়ে বিষয়টা দৃষ্টিকটু মনে হয়। তাছাড়া মালিহার বিয়ের পর হয়তো আইনি বিভিন্ন সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। মালিহার নতুন জীবন নষ্ট করতে আদিয়ান চায় না। আদিয়ানের উচিত মালিহাকে তালাক দেওয়া। অবশ্যই দিবে সে। ১ মাস পর মালিহার বিয়ে, এর আগেই মালিহাকে ডিভোর্স দিবে আদিয়ান। ৩০ দিনের মধ্যে সে বাংলাদেশে যাবে, মালিহাকে ডিভোর্স দিবে, এরপর আবার আমেরিকা চলে আসবে। তবে মালিহাকে ডিভোর্স দিতে হলে তার জামান সাহেবের সাথে কথা বলতে হবে। আজ বিকেলে বাবার সাথে কথা বললে সে আদিয়ান সিদ্ধান্ত নেয় মালিহাকে সে অবশ্যই তালাক দিবে, তার সাথে থাকা সমস্ত বন্ধন থেকে মুক্তি দিবে অনাথ মেয়েটাকে। আজ বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে, কারণ ফারহানা বেগম আর মিরাজ সাহেব
চলে যাবেন লন্ডনে। মিরাজ সাহেবের ব্যবসা খুব জরুরি প্রয়োজনে তাকে লন্ডনে যেতে হবে, যার জন্য কারান আর আবিহার বিয়ে খুব দ্রুত সম্পন্ন করেছেন উনি। প্রায় 2 থেকে 3 মাস তাকে লন্ডনে অবস্থান করতে হবে। মিরাজ সাহেব একা এতদিন বাহিরে থাকতে পারবেন না, যার জন্য তার সাথে যাবে ফারহানা বেগম। অন্যদিকে কারান বা আবিহাও আজ চলে যাবে হানিমুনে। যদিও তাদের পরিকল্পনা ছিল ফারহানা বেগম আর মিরাজ সাহেব লন্ডন থেকে ফিরে আসলে পরে তারা হানিমুনে বা কোথাও ঘুরতে যাবে, কিন্তু বৌভাতের অনুষ্ঠানে আবিহার মামা মামি তাদের হানিমুনের টিকিট গিফট করেছে। আর টিকিট অনুসারে তাদের ফ্লাইট আজ রাত 10টায়। তাছাড়া কিছুদিন পর থেকে কারান ব্যবসায় জয়েন করবে, তখন চাইলেও ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হবে না। আবিহার ভার্সিটি শুরু হয়ে যাবে, যার জন্য তারা সিদ্ধান্ত নেয় এখনই হানিমুন থেকে ঘুরে আসার। তবে একটা সমস্যা হয়েছে, তা হলো মেঘ। যদি বাড়ির সকলে দেশের বাইরে চলে যায়, তবে বাসায় শুধু মেঘ আর আদিয়ান থাকবে। বাসায় মেঘকে একা রেখে যাওয়া কি উচিত হবে? মেঘ অতিথি, তাছাড়া একা এক মেয়ে, বাসায় আদিয়ানও থাকবে। যদিও আদিয়ানের চরিত্র নিয়ে ফারহানা বেগম বা আবিহার সন্দেহ নেই, তবুও মেঘকে একা রেখে কি করে যাবে তারা? মেঘ বাসায় কি একা থাকতে পারবে? সকালে খাবার টেবিলে ফারহানা বেগম মেঘকে তাদের যাওয়ার কথা বলে। মেঘ বলে সে একা থাকতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। মেঘ আগে একাকিত্ব ভয় পেলেও এখন আর পায় না। যার সারা জীবন নিঃস্ব হয়ে কাটিয়ে দিয়েছে, তার আবার একা থাকার ভয়। হাস্যকর বিষয়, বাংলাদেশে থাকতে ময়মনসিংহে যখন ডাক্তারি পড়াশোনা করছে, তখন একা বাসায় সে থাকছে। তাই এখন একা বাসায় আলাদা রুমে থাকতে মেঘের ভয় হয় না। আর কাল থেকে মেঘের ক্লাস শুরু হয়ে যাবে। সারাদিন ক্লাস করে এসে ভীষণ টায়ার্ড হয়ে যাবে, তখন আর একাকিত্বর ভয় তার করবে না। তাছাড়া বাসায় আদিয়ান সহ কাজের মহিলা রয়েছে, যারা দিনরাত 24 ঘন্টা থাকবে। রাতে যদি মেঘ ভয় পায়, তবে যেন কোনো মেয়েকে তার সাথে থাকতে বলে। আর আবিহা আর কারান 10-15 দিন পরে চলে আসবে হানিমুন থেকে। শুধুমাত্র এই কয়েকদিন মেঘের একা থাকতে হবে। এই কথা খুব বড় বিষয় না মেঘের জন্য। মেঘ সারাদিন তার রুম থেকে বের হয় না, গেস্ট রুমে বসে বই খাতা বের করে পড়াশোনা করে। মেঘের পড়া টেবিলে ডক্টরি রিডে খুব গুরুত্বপূর্ণ আর শিক্ষণীয় বই রয়েছে, যা আদিয়ানের পুরাণ বই। মেঘ বুক শেলফের প্রতিটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়ে। বিকাল 4টা। বাংলাদেশে তালুকদার বাড়ির সকলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করার উদ্দেশ্যে রুমে চলে যায়। জামাল সাহেব এইমাত্র দোকান থেকে এসেছে। এরপর রুমে গিয়ে জামা কাপড় পাল্টে ওয়াশরুম থেকে গোসল করে আসেন। শালীন বেগম তখন রুমে আসেন। জামাল সাহেবকে বলেন, জামাল, আপনি কি এখন দুপুরের খাবার খাবেন? খাবার কি গরম করব? জামাল সাহেব বিছানায় শরীর ছেড়ে দিয়ে শালীন বেগমকে কথা জবাবে বললেন, খাবার গরম করে টেবিলে রাখো, আমি আসছি। বাড়ির সকলে দুপুরের খাবার খেয়েছে? হ্যাঁ, বাড়ির সকলের খাবার খাওয়া শেষ। শালীন বেগম রুম থেকে বের হয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে চলে যান। জামাল সাহেব যখন বিছানায় আরাম করে শুয়েছিলেন, তখন তার ফোন বেজে ওঠে। জামাল সাহেব বিছানায় থাকা ফোন হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে আদিয়ানের নাম। ছেলে ফোন দেখেও জামাল সাহেবের খুব একটা খুশি হলেন না। জামাল সাহেব ফোন রিসিভ করে অপর পাশ থেকে আদিয়ান বলে উঠে, আব্বু, কেমন আছেন আপনি? আদিয়ানের কথার জবাবে জামাল সাহেব সাধারণভাবে বলে, ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো। হঠাৎ আমায় ফোন করলে কোন প্রয়োজনে? জামাল সাহেবের কথা শুনে আদিয়ানের মন কিছুটা খারাপ হয়ে যায়।
সে কি কিছু প্রয়োজনে তার বাবাকে ফোন করতে পারে? বাবার সাথে কথা বলা, তার শরীর স্বাস্থ্যের বিষয়ে জানার আগ্রহ বা অধিকার কি তার থাকতে পারে না? আদিয়ান বলে, আব্বু, প্রয়োজন ছাড়া কি তোমাকে ফোন করতে পারি না আমি? আদিয়ানের কথায় বিপরীতে জামাল সাহেব বলেন, আদিয়ান, তুমি কি প্রয়োজন ছাত্র ছাড়া কোনো মানুষকে আপন মনে করো যে তার সাথে ফোন করে কথা বলবে? জামাল সাহেবের কথায় আদিয়ান হাসে। যেহেতু জামাল সাহেবে ভূমিকা করে কথা বলছেন না, তাই আদিয়ানও আর ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে শান্ত ভাষায় স্পষ্ট স্বরে বলে উঠে, আব্বু, আগামী 1 মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরব। এরপর এসে মালিহাকে ডিভোর্স দিব। তুমি উকিলকে বলে সব কাগজপত্র রেডি করে রেখো, আর মালিহার সাথে কথা বলে কাগজে ওর স্বাক্ষর করিয়ে রেখো। খুব শীঘ্রই মালিয়াকে ডিভোর্স দিতে চাই। আদিয়ানের একদমে বলে যাওয়া কথাটা বুঝতে বা শুনতে জামাল সাহেবের কিছুক্ষণ সময় লাগে। অনাথ মেয়েকে বাবার স্নেহ, যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছেন উনি। অবাস্তব হলেও জামাল সাহেবের মন বলেছিল হয়তো আদিয়ান একদিন মেয়েকে ভালোবাসবে। 1.5 বছর আগে যখন তাদের ডিভোর্স হয়নি, জামাল সাহেব কিছুটা রাগ হলেও মনে মনে খুশি হয়েছিলেন যে আদিয়ান এখন মেয়েকে ডিভোর্স দেয়নি। খুব শখ ছিল ওনার মেয়েকে তালুকদার বাড়ির বড় পুত্রবধূ মর্যাদা দেখার। কিন্তু জামাল সাহেবের সব স্বপ্ন, আশা আজ আদিয়ানের এক কথা শেষ হয়ে গেল। তবে যা 1.5 বছর আগে হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে। পার্থক্য শুধু সময়ে। জামাল সাহেব আদিয়ানকে প্রশ্ন করে, হঠাৎ করে মালিহাকে ডিভোর্স দেওয়ার কারণ কি? আদিয়ান চায় মালিহা সুখে থাকুক, স্বামী সংসার নিয়ে খুশি থাকুক, কিন্তু যতক্ষণ তাদের ডিভোর্স হবে না ততক্ষণ মালিহার বিয়ে বৈধ হবে না। তবে আদিয়ান জামাল সাহেবকে সে কথা বলল না। আদিয়ান মিথ্যা অজুহাত দিয়ে বলে, আমি অন্য একজনকে ভালোবাসি। 1 মাস পর তাকে বিয়ে করতে চাই আমি, তাই মালিহাকে ডিভোর্স দিব। আদিয়ানের কথা শুনে জামাল সাহেবের কি বলা উচিত তা হয়তো উনি জানেন না। উনি ছেলেকে আমেরিকায় পড়িয়েও উচ্চশিক্ষিত তৈরি করতে পারলেও মানুষ হওয়ার শিক্ষা উনি দিতে পারেননি। জামাল সাহেব বলেন, আদিয়ান খুব বড় হয়ে গেছে, তুমি নিজের ভালোবাসার কথা বাবার মুখের উপর বলার সাহস হয়ে গেছে। পরিবারের আমত ছাড়া মেয়ে পছন্দ করে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। সত্যি আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। এখন তার জীবনে তার বাবার কোনো মূল্য নাই। তবে আদিয়ান এত বড় হলেও পারতে, আমার ছোট আদুয়ে থেকে গেলে কি খুব ক্ষতি হয়ে যেত? জামাল সাহেবের কণ্ঠে যে আর্তনাদ আর কষ্ট ছিল তা হয়তো আদিয়ান উপলব্ধি করতে পারল। আদিয়ান শান্ত হয়ে যায়, তার গলায় দিয়ে কোনো কথা বের হয় না। ফোনের দুপাশে নীরবতা বিরাজ করছে। জামাল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলে উঠেন, আদিয়ান, তোমার আর কষ্ট করে টাকা খরচ করে প্রেমিকাকে রেখে বাংলাদেশে আসতে হবে না। 1 মাস পর আমরা সকলে আমেরিকায় আসব। কারণ বিয়ে করেছে শুনলাম, ওর বউকে দেখা দরকার। তাছাড়া তোমার না মামার সাথে অতীতে জমি সংক্রান্ত যা ঝামেলা বা ঝগড়া হয়েছিল তা মিটিয়ে নেওয়া উচিত। অতীত করা ভুল সবাই সংশোধন করে নিচ্ছে। আমি আর বাকি থাকবো কেন? 1 মাসের মধ্যে উকিলকে বলে ডিভোর্স কাগজ রেডি করে রাখবো। মালিহাও সাইন করে দিবে, চিন্তা করো না। আমেরিকায় ডিভোর্সের কাগজ সাথে করে নিয়ে আসবো, তখন তুমি সাইন করে দিও। জামাল সাহেবের কথা শুনে আদিয়ান বলে, ওকে। জামাল সাহেবের আবার আদিয়ানকে প্রশ্ন করে উঠে, মালিহাকে ডিভোর্স দেওয়ার পর তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করবে। তোমার বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিবে না আদিয়ান? জামাল সাহেবের কথায় যে অভিমান আর রাগ ছিল যা আদিয়ান বুঝে। সে বলে, দিব। জামাল সাহেব শব্দ করে হেসে উঠে বলেন, শুনে খুশি হলাম। যাক, আমার সন্তানের বিয়ে খাওয়ার সৌভাগ্য আমার হবে। আদিয়ান আর কথা বলতে পারল না, সে ফোন কেটে দেয়। জামাল সাহেব বিছানা
ফোন রেখে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে। উনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। শালীন বেগম এতক্ষণ দরজার আড়ালে সব শুনেছেন। মূলত উনি জামাল সাহেবকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন। এতক্ষণ তার স্বামী আর সন্তানের কথা দরজার আড়ালে লুকিয়ে শুনে শালীন বেগম আজ তার আদিয়ানের পক্ষ কথা বলে না। উনি রুমে ঢুকে বিছানার পাশে জামাল সাহেবের মাথার কাছে বসলেন। এরপর ওনার হাত বাড়িয়ে দিয়ে জামাল সাহেবের মাথায় হাত বুলিয়ে দেয়। এত বছরের বিবাহিত জীবনে এই মানুষটাকে এমন শান্ত হয়ে থাকতে দেখেনি। শালীন বেগমের উপস্থিতি জামাল সাহেব অনেক আগেই টের পায়। জামাল সাহেব চোখ বন্ধ রেখে বলে, আজ জীবনের প্রথমবার নিজেকে এত অসহায় লাগছে আমার। জানো শালীন, খুব অপরাধবোধ কাজ করছে আমার মধ্যে। আমার ভুলের জন্য এক এতিম মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আমার বন্ধুর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কি বলবো আমি, যে ওর মেয়েকে আমার ছেলে তালাক দিয়েছে, ওর নিষ্পাপ এতিম মেয়েটা এখন ডিভোর্সি। আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি। সব দোষ আমার। মেঘ কি আমায় কখনো ক্ষমা করবে? অন্যদিকে আদিয়ান ফোনটা বিছানায় ছুঁড়ে মারে, টেবিলের ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালায়। ডক্টর হয়ে সিগারেট খাওয়া উচিত নয়, যদিও আদিয়ান সিগারেট নিয়মিত খায় না। মাঝে মধ্যে যখন খুব দমবন্ধ লাগে বা কষ্ট হয় তখন একটা বা অর্ধেকটা ধরায়। আদিয়ান সিগারেট আর নরম মসুর ঠোঁটের চেপে ধরে, এরপর এক টান দেয়, তার শরীর ছেড়ে দেয়, মেঝেতে বসে পড়ে। আদিয়ান মনে মনে বলে, বাবা সত্যি কি শব্দ শুধুমাত্র আমার? তুমি বললে যে আমি যদি বড় না হয়ে তোমার সেই ছোট আদু হয়ে থাকতাম তবে কি খুব ক্ষতি হয়ে যেত? না বাবা, খুব একটা ক্ষতি হতো না, কিন্তু তুমিও যদি আমার সেই আগের আব্বু থাকতে তবে কি তোমারও ক্ষতি হয়ে যেত? আদিয়ান ভীষণ স্বার্থপর আর সুবিধাজনক মানুষ তোমার কাছে, তাই না? কিন্তু কি স্বার্থপরতা করেছি তোমার সাথে তা একটু বলবে? শুধু মাহিয়াকে বিয়ে করে বাংলাদেশে রেখে আসা ছাড়া আমি শুধুমাত্র আমার ক্যারিয়ার জন্য তোমার কথার অবাধ্য হয়ে কবুল বলার পর আমেরিকায় চলে এসেছি। তোমার সম্মান আর বিশ্বাস রাখতে পারিনি, তাই আমি খুব খারাপ সন্তান, তাই না? আমার কাছে মা বাবা ভাই বোন সবার চেয়ে আমার ক্যারিয়ার আর আমার স্বপ্ন গুরুত্বপূর্ণ ছিল, তাই না? সত্যি কি তাই? আব্বু, তোমার মনে আছে যখন আমার বয়স 8 বছর ছিল তখন তোমার হার্ট অ্যাটাক হয়, হাসপাতালে ভর্তি করা হয় তোমায়। ডক্টর বলে তোমার হার্টের অপারেশন করতে হবে, যার জন্য দেশের সবচেয়ে বড় হার্ট সার্জন আসে। যখন তোমায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, মা, সৃষ্টি, চাচা চাচি সকলে অনেক কান্না করেছিল আর আমি চুপচাপ অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলাম। ভিতরে তোমার অপারেশন হচ্ছিল, বাহিরে দাঁড়িয়ে দূর থেকে তোমায় দেখছিলাম আমি। জানো আব্বু, ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। যদি অপারেশন ঠিক না হয় তবে আমার বাবা হারিয়ে যাবে। এই কথাটা বারবার মাথায় ঘুরছিল। অপারেশন থিয়েটারে যখন ডাক্তার অপারেশন করছিল তখন তোমার বুকের রক্ত ডক্টরের হাতে লেগেছিল, যা দেখে ডক্টরের উপর ভীষণ রাগ হয়। আমার বাবার বুক কাটার সাহস কি করে হয় ওদের? এইটা ভেবে ডক্টরকে ঘৃণা করেছি, কিন্তু যখন অপারেশন শেষ করে তোমায় বেডে দেওয়া হয়েছিল, তুমি সুস্থ হয়ে গিয়েছিলে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। ডক্টর এসে যখন তোমার চেক আপ করে তুমি তখন ডক্টরের অনেক প্রশংসা করছিলে। আমি তখন মনে করছিলাম ভবিষ্যতে যদি আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করি তবে হয়তো তুমিও আমার প্রশংসা করবে, তাই এই হার্ট সার্জন হয়েছি। ছোটবেলা যখন সব বাচ্চারা খেলাধুলা করত, আনন্দ করত, তখন আমি বই নিয়ে ঘরে বসে পড়াশোনা করতাম। জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, আমার বাবার মুখে প্রশংসা শুনব।
আর আমার পড়াশোনা সার্থক হয়। আমার বয়স যখন 18 তখন আমার এই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। আমি অনেক ভালো রেজাল্ট করি। আমেরিকায় এক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়। কিন্তু আমার খুশির মাঝে হঠাৎ আগমন হয় তোমার বন্ধুর মেয়ে মালিহার। তুমি একদিনের রাতে হঠাৎ করে এসে বললে যে আমায় বিয়ে করতে হবে তোমার বন্ধুর মেয়েকে। আমি তখন বিয়ে করতে চাইনি। তাছাড়া 14 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করা উচিত ছিল না। কিন্তু তুমি যখন মালিহার বাবা মায়ের মৃত্যুর ঘটনা আর চাচা চাচির অত্যাচারের কথা বলতে, তখন ওই অনাথ মেয়ের জন্য আমার কষ্ট হয়েছিল। আর ভবিষ্যতে যেহেতু বিয়ে কখনো না কখনো করতে হবে, তাই রাজি হয়ে গিয়েছিলাম। ইচ্ছে ছিল বিয়ে করে মালিহাকে রেখে আমেরিকা চলে যাব। এরপর পড়াশোনা শেষ করে বাংলাদেশে যে কোনো হাসপাতালে ডক্টর হিসাবে কাজ করব। আর মালিহার সাথে সংসার করব। মালিহাকে সকালে তার চাচি বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসো তুমি। বিয়ের দিনও আমি বই নিয়ে বসেছিলাম, যার জন্য মালিহার সাথে আমার দেখা হয়নি। যেদিন আমায় বিয়ে হয় ওই দিন বিকেলে আমার আমেরিকা যাওয়ার কথা ছিল। বিষয়টা তুমি জানতে বাবা। বিয়ের আসরে কবুল বলার পর যখন খাওয়া দাওয়া শেষ করে মালিহা আর আমার একসাথে ছবি তোলার জন্য আমায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তুমি আর মা দূরে দাঁড়িয়ে কথা বলছিলে। আমি তোমাদের কাছে এগিয়ে যাই। তুমি আম্মুকে বলেছিলে যে আমি আর কখনো আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারবো না। আমাকে বাংলাদেশে থেকে ডক্টরি পড়াশোনা করতে হবে আর মালিহার সাথে সংসার করতে হবে। তখন আমার খুব রাগ হয়েছিল তোমার উপর। আমার স্বপ্ন আর কষ্টের কোনো দাম ছিল না তোমার কাছে আব্বু। আর মালিহার উপর তখন রাগ হয়, ওর জন্য আমার আমেরিকা যাওয়ার হবে না। তাই বিয়ের দিন রাগ করে আমেরিকা চলে আসি। তোমার উপর অভিমান আর রাগ করেছিলাম আব্বু, তোমাকে অসম্মান নয়। আমেরিকায় চলে আসার পর পরিবারের সকলের উপর ভীষণ অভিমান হয়েছিল আমার। সকলের নম্বর ব্লক করে দিয়েছিলাম, শুধুমাত্র তোমার নম্বর ছাড়া আব্বু। প্রতিদিন তোমার কলের অপেক্ষা করতাম আমি। তুমি যদি 7টা বছরের মধ্যে 7 সেকেন্ডের জন্য একবারও মিস কল দিতে, তবে হয়তো বুঝতে তোমার আদৌ তোমায় ব্লক করেনি। প্রতিটা ঈদের রাতে সকালে ফোন হাতে নিয়ে বসে থাকতাম তুমি ফোন দেবে বলে, কিন্তু তুমি দিলে না আব্বু। মালিহার সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করতে দাওনি। বাসর ঘরে নাকি বউকে উপহার দিতে হয়, যার জন্য আমার সকল জামা আনো টাকা দিয়ে একজোড়া ইয়াররিং কিনেছিলাম আর বউকে দেওয়ার জন্য, কিন্তু তা আর দিতে পারেননি। তবে যদি ভবিষ্যতে কখনো দেখা হয় তবে হয়তো মালিহাকে দিব এই ইয়াররিং জোড়া। তখন সে হয়তো অন্য কারো বউ থাকবে, আমার নয়। যদি বিয়ের পর কবুল না বলে চলে আসতাম, তবে কি মালিহার সাথে সত্যি আমার সুখের সংসার হতো? না আব্বু, হতো না। আমি মালিহাকে হয়তো এতিম বলে দয়া করতাম, কিন্তু ভালোবাসতাম না। আমি আমেরিকায় পড়াশোনা করতে পেরেনি বলে সবসময় আমার মধ্যে এক রাগ জেদ কাজ করতো। ওর মুখ দেখলে আমার স্বপ্নর কথা মনে হতো। এর থেকে হয়তো মালিহার প্রতি আমার রাগ ঘৃণা আরো বেড়ে যেত। মালিয়া হয়তো বা একদিন আমার উপর থেকে অতিষ্ঠ হয়ে ডিভোর্স চাইতো। আজ যে ডিভোর্স 9 বছর পরে হচ্ছে, তা আরো আগেই হতো। মালিহার থাকার কোনো জায়গা ছিল না, তাই ওই বাড়িতে আশ্রয় নেয় ও। আমি যদি কয়েক বছর পর বাংলাদেশে ফিরে যেতাম, তবে হয়তো মালিহার সাথে আমার দেখা হতো। বাধ্য হয়ে আবার ওর সাথে সংসার করতে হতো বউ হয়ে। আমার শরীরের প্রয়োজনে হয়তো আমি ওর কাছে যেতাম, ওকে ছুঁয়ে দিতাম। কিন্তু যখন আমার ক্যারিয়ার কথা মনে হতো তখন হয়তো রাগ উঠতো, খারাপ ব্যবহার করতাম। দিনে বউকে মেরে রাতে হয়তো শরীরের কাছে ছুটে যেতে হতো। এমন কাপুরুষ হতে চাইনি আমি।
অনাথ মেয়েটাকে আর কষ্ট দিতে চাইনি, তাকে ছুঁয়ে অপবিত্র করার ইচ্ছে ছিল না আমার। তাই হয়তো বাংলাদেশে ফিরে যাইনি। 7 বছর পর হয়তো মালিহার বয়স 22 বছর হয়েছিল, তখন বাংলাদেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করি, কিন্তু মালিহাকে ডিভোর্স দেওয়ার জন্য। কারণ আমি চাইনি সারা জীবন মালিহা মিথ্যা এক বিয়ের সম্পর্কে বেঁচে থাকুক, যার জন্য ওর মুক্তি দিতে চেয়েছি। বিমানবন্দরে নেমে প্রথম তোমাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তুমি আসোনি আব্বু। বাসায় ফিরে যখন আম্মু সৃষ্টি সকলে দেখছি, তখন তোমায় চারপাশে খুঁজেছিলাম, কিন্তু তুমি ছিলে না। বাড়ি ফিরে যাওয়ার শর্ত ছিল যেন মালিহা ওই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ আমি চাইনি মালিহার সাথে আমার আর দেখা হোক। ওর মনে শুধু আমার জন্য ঘৃণা থাকুক। এরপর যখন ডিভোর্স পেপারে সাইন করছিলাম, আমার হাত পা কাঁপছিল। একবারের জন্য ইচ্ছে করছিল আমার বাচ্চা বউকে দেখতে, ওর সাথে তখন সংসার করার ইচ্ছে করছিল। এরপর আম্মু যখন পেপারে পানি ফেলে দেয়, তখন আমি মনে মনে খুশি হই, কারণ মালিহার সাথে আমার ডিভোর্স হয়নি, আমার বউ এখন আমার আছে। কিন্তু মালিহার জন্য কষ্ট হয়, ও আমার জন্য কতদিন বা অপেক্ষা করবে। এরপর আমার খুব জরুরি কাজে 7 দিনের মধ্যে আমেরিকা চলে আসতে হয়। তবে আসার আগে মালিহার কাবিনের টাকা থেকে প্রায় 3 গুণ বেশি টাকা আম্মুর কাছে রেখে এসেছি, যাতে উনি মালিহার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। বউ হিসেবে ওর কোনো চাওয়া পাওয়া পূরণ করিনি, তাই এই সামান্য টাকা রেখে এসেছি। আম্মু ফোন করে বলেছে যে উনি মালিহাকে গিফট দেওয়ার কথা বলে ওই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আজ যখন সৃষ্টি মালিহার বিয়ের কথা বলল, তখন আমি অনেক খুশি হয়েছি, কারণ মালিহা সত্যি আমার থেকে খুব ভালো কাউকে ডিজার্ভ করে। ওর সুখ চাই আমি। আর মেঘের কথা যদি বলি, তবে মেঘ আমার জীবনে এক অনাকাঙ্ক্ষিত মোহমা, তবে খুব কয়েকদিনে আপন হয়ে উঠেছে। মেঘকে যখন দেখি হৃদয়ে তখন এক অদ্ভুত শান্তি অনুভব করি। মেঘের বোকা বোকা চোখ, মায়া জড়ানো কথা সবকিছু আমার ভীষণ আকৃষ্ট করে। জীবনে প্রথম কোনো মেয়ের মায়ায় আমি পড়েছি। তবে যতদিন না মালিহার বিয়ে হয়, ততদিন মেঘের থেকে দূরে থাকবো। আমি পরকীয়া করতে চাই না। আব্বু তুমি ভালো থেকো, আমি না হয় সবার চোখে খারাপ থাকলাম।